জুন জুলাই আসছে ইসলামী জোট। সরকার রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নয় জামায়াত। একমত দ্বিকক্ষ সংসদে। সংস্কারের সুযোগ হাতছাড়া না করার আহ্বান আলী রিয়াজের। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয় প্রশ্ন রিজভির। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের। নির্বাচন সামনে রেখে রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পদ ছাড়ছেন না আসিফ মাহমুদ। বললেন, এনসিপিতে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। টিআইএন নেই বলে জমা দেননি আয়কর। বৈশাখের প্রখর রোদে পুড়ছে মাঠঘাট। উত্তর দক্ষিণের 21 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। লোডশেডিং সহনীয় রাখতে এলএনজি ও কয়লা আমদানি বাড়ানোর পরিকল্পনা সরকারের। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষের ঢল। শ্রদ্ধা জানালেন ডক্টর ইউনূস সহ বিশ্ব নেতারা। 100 বছর পর ভ্যাটিকানের বাইরে সমাহিত হচ্ছেন প্রথম কোনো ধর্মগুরু। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নয় জামায়াত, তবে দ্বিকক্ষ সংসদে একমত দলটি। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এ অবস্থান জানিয়ে 24-এর অভ্যুত্থান যেন ব্যর্থ না হয় সেজন্য ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন নেতারা। এদিকে রাষ্ট্র সংস্কারের সুযোগ যেন বেহাত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। শনিবার সকালে নির্ধারিত সময়ের আগেই জাতীয় সংসদ ভবনের এলডি হলে উপস্থিত হন জাতীয় ঐকমত্য কমিশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলের সদস্যরা। 10:30টায় শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে বৈঠকের আনুষ্ঠানিকতা শুরু করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাষ্ট্রীয় সংস্কারের উদ্যোগ শুধু সরকারের নয়, বাংলাদেশের সব নাগরিকের, এমনটা উল্লেখ করে আলী রিয়াজ জানান, সংস্কারের সাফল্য নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার উপর। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। 24-এর গণঅভ্যুত্থানে যে নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে তা যেন ব্যর্থ না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াত নেতা বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রত্যাশা করে দেশের মানুষ। পরে বৈঠকের বিরতিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত নেতা জানান, সরকার ও রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নন তারা, তবে একমত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে। সংসদের মেয়াদ 5 বছর থাকবে এবং প্রেসিডেন্টের বয়সও মেয়াদও 5 বছর থাকবে। আর একটি বিষয় বলি, সেটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, বাইক্যামেরাল পার্লামেন্টের ব্যাপারে আমরা একমত হয়েছি। বৈঠকে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সহ 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। শফিক, সকাল 10:30টায় শুরু হওয়া জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে বৈঠকটি জাতীয় সংসদ ভবনের এলডি হলে চলছে, সেটি কিন্তু এখন পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠকের মধ্যেই আছে এবং মাঝখানে কিন্তু বেলা 2টার দিকে মধ্যাহ্নভোজের বিরতি দেওয়া হয়েছে আধা ঘন্টার জন্য। সে সময় কিন্তু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই জামায়াত ইসলামের যে প্রতিনিধি দলটি এখন বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে, সেই প্রতিনিধি দলের যিনি নেতৃত্ব দিচ্ছেন দলটির নায়েবে আমির ডক্টর তাহের, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে বিভিন্ন বিষয়ে আসলে বিস্তারিত আলোচনা হচ্ছে। বিশেষ করে মোটা দাগে যে 166টি প্রস্তাব বিভিন্ন কমিশন থেকে দেওয়া হয়েছে সেগুলোর উপর তারা আলোচনা করছেন। অনেকগুলো বিষয়ের সাথে তারা একমত পোষণ করেছেন, কিছু কিছু বিষয়ের সাথে তারা দ্বিমত পোষণ করেছেন। এর মধ্যে অন্যতম বিষয়টি হচ্ছে এমন যে সংস্কার কমিশনের প্রস্তাবনা ছিল সরকার এবং রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করা, সেটিতে কিন্তু আসলে
জামায়াত তারা আসলে বিপক্ষে মত দিয়েছে এবং তারা বলেছে যে 5 বছর যেটা আসলে চলে আসছে ধারাবাহিকভাবে সেটি আসলে রাখা যেতে পারে। তবে এই সংস্কার কমিশনের যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করার একটা প্রস্তাব দেওয়া হয়েছে, সেই প্রস্তাবের সাথে কিন্তু জামায়াত ইসলামী একমত পোষণ করেছে। আমরা যেটা জানি যে আজ বেলা 5টার পরে হয়তোবা আজকে দিনের মতো এই জামায়াত ইসলামের যে বৈঠকটি এই জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে, সেটি আজকের মতো হয়তোবা শেষ হবে এবং শেষ হলে সাংবাদিকদের কিন্তু ব্রিফিংয়ে আজ কি কি বিষয় নিয়ে আলোচনা হলো সেই বিষয়গুলো কিন্তু তারা জানাবে। আমাদের কাছে যে বিষয়টি সামনে এসেছে যে মোটা দাগে নির্বাচন, সংবিধান সহ বেশ কিছু জায়গায় আসলে সংস্কারের যে প্রস্তাবনা আছে সেই বিষয়গুলোর উপর জামায়াতের সঙ্গে আলোচনা করছে যে এই জাতীয় ঐক্যমত্য কমিশন এবং এই কমিশনের সহ সভাপতি আলী রিয়াজের সভাপতিত্বে আজকের এই বৈঠকটি হচ্ছে। আলী রিয়াজ কিন্তু তিনি সকালে বৈঠকের শুরুতেই শুভেচ্ছা বক্তব্যে বলেছিলেন যে রাষ্ট্র সংস্কারের যে একটা অবস্থা এবং চাহিদা তৈরি হয়েছে সেটি কিন্তু ধরে রাখতে হবে যাতে পুনরায় কোনো ধরনের ফ্যাসিবাদ পুনরুত্থান না ঘটতে পারে বাংলাদেশে। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবন থেকে চলমান যে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক সে ব্যাপারে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ থেকে। সংখ্যানুপাতিক ব্যবস্থায় নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে সরব ইসলামী দলগুলো। নির্বাচনকালীন জোট গঠন আর সংসদীয় আসনগুলোতে সম্মিলিত একক প্রার্থী দেয়া নিয়েও তাদের মধ্যে চলছে আলোচনা। আগামী জুন জুলাইতে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে নিজেদের ছোটখাটো মতপার্থক্য ভুলে এক মঞ্চে আসার চেষ্টায় নেতারা। শফিক মুন্সির প্রতিবেদন। পতন ঘটে 1.5 দশকের বেশি সময় ক্ষমতায় থাকা হাসিনা সরকারের। দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রাধান্য পায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং দেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। নতুন বাংলাদেশে অনেকটাই প্রকাশ্যে ইসলামী দলগুলোর সমঝোতা। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তাদের জোট গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে 3 দাবিতে একমত হবার ভিত্তিতে। ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী সমঝোতার উদ্যোগ অনেকটাই চূড়ান্ত উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি হেফাজত নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের। নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের মাধ্যমে সক্ষমতা অর্জন, গণহত্যা এবং ফ্যাসিবাদের যে বিচার মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ের অগ্রগতি। আমাদের টার্গেট হলো এককভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে ইসলামপন্থী আরও কিছু দল নিয়ে একটা ঐক্যবদ্ধ জোট এবং একটা অ্যালায়েন্স। নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবিকে প্রাধান্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সমালোচনা করেছেন জামায়াত আমিরের ইউরোপ সফর পরবর্তী অবস্থানের। ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারাও মতামত প্রকাশ করে, কিন্তু লন্ডনে আমির যাওয়ার পরে জামাতের সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠকের পরে এটা কিন্তু আবার বাংলাদেশে আসার পরে তাদের বক্তব্যটা আমরা একটা দ্বিমুখী আমরা লক্ষ্য করেছি। 92টার মতো দেশ, সেখানে কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন আছে। দেশ এবং মানবতার কল্যাণের জন্য পিআর পদ্ধতির বিকল্প এখন আমাদের নজরে আসছে না। তবে সব মতপার্থক্যের ইতি টেনে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ থাকার কথা জানালেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। এছাড়া সৈয়দ রেজাউল করিমের শঙ্কার পেছনে গণমাধ্যমের অতিরঞ্জনকে দায়ী করেন তিনি। মিডিয়া, নানান গণমাধ্যম ওই যে খাবারে যেমন একটু আচার দিয়ে মজা বানায়, ওনার কথাটাকে কেউ বলছে এটার সাথে ওনার মিলে গেল, এখান থেকে এসে সুর পাল্টে গেল। কী সুর পাল্টে গেল? কিছুই পাল্টে নেই, সবটাই ঠিক আছে। আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ছোটোখাটো নানান বিষয়ে যে সমস্ত মতপার্থক্য অতীতেও সবসময় ছিল, সেগুলোকে কমিয়ে এনে জাতীয় স্বার্থে কী করে কমন ইস্যুতে আমরা এক জায়গায় ইলেকশনে সমঝোতা করতে পারি, সেই চেষ্টাটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেকটা এগিয়ে গেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানান শীর্ষ নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার মামলা প্রত্যাহার হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয়, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফ্যাসিস্ট আমলে রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহারের ধীর গতিতেও ক্ষোভ প্রকাশ করেছেন দলটির নেতারা। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান বিএনপির।
নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচনের দাবিতে এক যুগের বেশি সময় ধরে আন্দোলনে বিএনপি। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে ডক্টর ইউনূসের কাছে আগামী নির্বাচনের রোডম্যাপের দাবি জানিয়ে আসছে দলটি। এরই ধারাবাহিকতায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জিয়া মঞ্চের ব্যানারে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে মানববন্ধন হয়। বিএনপি নেতারা বলেন, সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করা ঠিক হবে না। রাষ্ট্রবিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলায় ও দেশ রক্ষায় দ্রুত নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারা। দেশে ওই ফ্যাসিবাদ ফিরে আসবে না, ওই সীমান্তের ওপার থেকে ঠিক করে দেবে না কারা বাংলাদেশ চালাবে। এই দেশের মানুষ ঠিক করবে এই দেশ কারা চালাবে, এবং সেটার জন্য নির্বাচন দরকার। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন সরকারের এমন বক্তব্য বিভ্রান্তিমূলক। বিগত স্বৈরাচারী সরকারের আমলে বিএনপির বিরুদ্ধে হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। পেন্ডুলামের মধ্যে ডিসেম্বর না জুন, এর মধ্যে দোল খাচ্ছে কেন? এটা সুস্পষ্ট করুন, এটা কথা বলতেই পারে। আজকের যিনি প্রধান উপদেষ্টা তার উপরে হচ্ছে, দুই একজন উপদেষ্টার উপরেও নিপীড়ন নির্যাতন হচ্ছে, কিন্তু কথা হলো যে তাদের যদি প্রত্যাহার হয়ে যায় তাহলে আর আমাদের নেতাকর্মীর নামে মামলা 60 লাখ। সরকারের কয়েকজন উপদেষ্টা ও তাদের ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের বিষয়েও কড়া সমালোচনা করেন বিএনপি নেতারা। মোটা দড়ির মধ্যে গোটা জাতি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বৈশাখের প্রখর রোদে পড়ছে মাঠঘাট, তীব্র গরমে ছন্দপতন ঘটছে স্বাভাবিক জীবনযাত্রায়। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। তবে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকে। আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর দক্ষিণের 11 জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। গ্রীষ্মের আকাশে গনগনে সূর্য, চড়ছে তাপমাত্রার পারদ, অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। বৈশাখের খরতাপে পুড়ছে দেশের বিভিন্ন জেলা। অসহনীয় গরম উপেক্ষা করেই কাজে ছুটতে হচ্ছে শ্রমজীবীদের। খেটে খাওয়া এসব মানুষের নাভিশ্বাস অবস্থা। একটু স্বস্তি পেতে রাস্তার পাশেই বিশ্রাম নেন কেউ কেউ। পিপাসা মেটাতে অনেকে ছুটছেন শরবত কিংবা ডাবের দোকানে। ঘরেও থাকা যাচ্ছে না, বাইরেও থাকা যাচ্ছে না, প্রচুর গরম। গরমে অনেক খারাপ অবস্থা দেখা যাচ্ছে। উপরে রোদের তাপ, নিচে হচ্ছে যে রাস্তার তাপ। হাঁটতে গেলে ফসা পড়ছে মনে হচ্ছে পায়ের, এই ধরনের। অনেকদিন ধরে বৃষ্টিও নাই, মানে মেঘলাও হয় না, যে পরিমাণ গরম। গরমের দাপটে প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না অনেকেই। প্রায় 40-এর কাছাকাছি তাপমাত্রা চলতেছে কিছুদিন থেকে। গরমটা এক্সেস বেশি হয়ে গেছে, এই জন্য রোডে থাকাও কষ্টকর হয়ে যাচ্ছে। ছাতা ক্যারি করতে হচ্ছে, আবার হচ্ছে পানির বোতল ক্যারি করতে হচ্ছে। প্রায় হচ্ছে ক্লাসে যাচ্ছি তো অনেক ঘেমে যাচ্ছে। দৈনন্দিন কাজে ব্যাঘাত ঘটাচ্ছে। যেমন ক্লাসরুমে যদি আমরা যাই, গরমের কারণে ক্লাসরুমে আমাদের ব্যাঘাত হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহী বিভাগ সহ দিনাজপুর, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইছে। কোথাও কোথাও তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই। 55% আর্দ্রতা বেশি হয়, গরম অনুভূত হচ্ছে প্রচন্ড আকারে। বৃষ্টি না হওয়া পর্যন্ত এই গরম অব্যাহত থাকবে। মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। এবারের গরমে লোডশেডিং থাকলেও তা সীমিত রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে বিদ্যুৎ ভবনে FERB আয়োজিত সেমিনারে তিনি বলেন, বিদ্যুৎ পরিস্থিতি সহনীয় রাখতে পর্যাপ্ত জ্বালানির যোগানে জোর দেওয়া হচ্ছে। এছাড়া বিদ্যুৎ সরবরাহে গ্রাম শহরে বৈষম্য না রাখার আশ্বাসও দেন উপদেষ্টা। জানান, বড় অঙ্কের বকেয়া পরিশোধের কারণে আগামী বছর ভর্তুকি কমবে বিদ্যুৎ জ্বালানিতে। দীর্ঘদিন ধরে ধুঁকছে দেশের জ্বালানি খাত। চাহিদা আর যোগানে ব্যবধান বাড়ছে দিন দিন, যার বিরূপ প্রভাব পড়ছে শিল্প খাত, বিদ্যুৎ উৎপাদন, যানবাহন সহ যাপিত জীবনের নানা ক্ষেত্রে। সংকটের তীব্রতার পাশাপাশি অস্বস্তি বাড়াচ্ছে বাড়তি দামের বোঝা। দেশের জ্বালানি খাতের এ দশা থেকে উত্তরণ আর আগামীর করণীয় বিষয়ে সেমিনারের আয়োজন করে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ FERB। শনিবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এই সেমিনারে জ্বালানি নীতি সংস্কারের তাগিদ দেন বিশেষজ্ঞরা। বলেন, আমদানি নির্ভরতা কাটিয়ে জোর দিতে হবে নিজস্ব জ্বালানি অনুসন্ধানে। আপনারা কোনোভাবেই LNG-কে উৎসাহিত করবেন না। ন্যূনতম যতটুকু দরকার রয়েছে ফাইন, কিন্তু আমরা মনে করি যে গ্যাস এক্সপ্লোরেশনে আমাদের পর্যাপ্তভাবে নজর দেবার দরকার আছে বলে মনে করি।
সেমিনারে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা জানান, আগের সরকারের রেখে যাওয়া বিপুল বকেয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধ করেছে অন্তর্বর্তী সরকার। এতে নিশ্চয়তা মিলেছে পর্যাপ্ত জ্বালানি সরবরাহের। উপদেষ্টার আশ্বাস, এবারের গরমে সহনীয় থাকবে লোডশেডিং। বাড়তি এলএনজি আনার চেষ্টা করতেছি, তারপরে হচ্ছে যে কোলগুলোর জেনারেশন করার চেষ্টা করছি। আমরা আশা করি যে আমরা এটা ম্যানেজ করতে পারবো এবং লোডশেডিং হবে না এটা বলবো না, কিন্তু লোডশেডিংটা সহনীয় মাত্রায় থাকবে। আরেকটা হচ্ছে গ্রাম ও শহরের মধ্যে পার্থক্য থাকবে না। সম্প্রতি নতুন শিল্প গ্রাহকদের ক্ষেত্রে গ্যাসের দাম বাড়ানোর সমালোচনা হচ্ছে নানা মহলে। এ বিষয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেন উপদেষ্টা। থালাও একটা যে আমরা দেশে বিনিয়োগ করে কোথায় বিনিয়োগ বন্ধ হলো, আর বলতে ডিসক্রিমিনেশন, কিসের ডিসক্রিমিনেশন? অথচ আমার কাছে তো 600-700 এই বেশি দামে নেওয়ার জন্য 600-700 অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে, বিনিয়োগ বন্ধ হলোটা কোথায়? আমি যদি যে মোর এফিশিয়েন্ট, যার গ্যাসটা বেশি প্রয়োজন, সে তাকে যদি দিই এবং সে যদি এটা বেশি দামে নিয়ে থাকে, তাহলে এটা এখানে ডিসক্রিমিনেশনটা কোথায়? জ্বালানি উপদেষ্টা জানান, আগামীতে বাড়তি এলএনজি আনলে দাম কমিয়ে রাখার প্রতিশ্রুতি মিলেছে প্রধান উপদেষ্টার কাতার সফরে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তনে বক্তব্য দেন রিজওয়ানা হাসান। বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, বনজ সম্পদ সংরক্ষণ, টেকসই পরিবেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখা সময়ের দাবি। একই অনুষ্ঠানে সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ শিক্ষার্থীদের ডিগ্রি অর্জনে সীমাবদ্ধ না থেকে সাহসী, চিন্তাশীল ও ন্যায়পরায়ণ মানুষ হওয়ার পরামর্শ দেন। আজকে আমরা যদি দেখি, এটাও কিন্তু একটা ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। এটা একটি অশনির সংকেত। এখনই আমাদের নজর দিতে হবে ছেলেরা যেন বেশি পিছনে না পড়ে যায়। আমাদের দায়িত্বজ্ঞানীর উন্নয়নের যে বোঝা, হয়তো আপনাদেরকে বহন করতে হবে। তাহলে আপনাদেরকে কোনটা উন্নয়ন, কোনটা উন্নয়ন না, সেটা বুঝে টেকসই উন্নয়নের পথে যেতে হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে যোগ দিতে এখনই উপদেষ্টার পথ ছাড়ছেন না আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বলেছেন, এনসিপিতে যোগ দেওয়ার বাধ্যবাধকতা নেই। বিকেলে পিডিবিএফ এর নিয়োগ পরীক্ষা পরিদর্শন করে তিনি আরও জানান, টিআইএন না থাকায় আয়কর জমা দিতে পারেননি। শনিবার বিকালে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন পিডিবিএফ নিয়োগ পরীক্ষায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন। জানান, আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে রাজনীতিতে যোগ দিতে এখন উপদেষ্টার পথ ছাড়ার সিদ্ধান্ত নেননি। এনসিপিতে যোগ দেওয়ার বাধ্যবাধকতাও নেই। কোন রাজনৈতিক দলে আসলে যুক্ত হব সেটা তো এখনই আসলে সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি, কিংবা কখন যুক্ত হব সেটাও এখনো আসলে অনেকটাই আনসার্টেইন। তবে এটা ধরে নেওয়ার কোনো কারণ নাই যে নতুন রাজনৈতিক দলেই যুক্ত হব। আয়কর জমা না দেওয়ার প্রশ্নের মুখে এর জবাব দেন উপদেষ্টা আসিফ। দাবি করেন, মিডিয়াকে চাপ দিয়ে তার সাবেক এপিএস সম্পর্কে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। পদত্যাগ আর সরিয়ে দেওয়া তো এক জিনিস না, কিন্তু গণমাধ্যমে বিষয়টা দুঃখজনকভাবে সরিয়ে দেওয়া এসেছে। আয়কর জমা দিতে হলে তো আপনার 3 নম্বর 1 বছর আগের থাকতে হয়। তো 1 বছর আগে তো আমার 3 নম্বর নেই, স্বাভাবিকভাবে আমি একজন স্টুডেন্ট, তো আমার তো আয়কর জমা দেওয়ারও সুযোগ নেই। বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে বোর্ডের তহবিল অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে নানা সমালোচনার জবাব দেন ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ। যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে, ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল, মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক। তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা, ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না। পিডিবিএফ নিয়োগে বিগত সময়ের স্বজনপ্রীতি হলেও এবার স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। চলছে ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকান সিটিতে ঢল নামে ভক্ত ও সমর্থকদের। সাধারণ রীতির বাইরে গিয়ে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হবে রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায়।
জনসমুদ্র ভ্যাটিকান সিটি। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিসের শেষ বিদায়ে ঢল নামে মানুষের। কানায় কানায় পূর্ণ ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ার। স্থানীয় সময় শনিবার সকাল 10টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো পোপের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় যোগ দেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। যোগ দেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও। এছাড়া বেশ কয়েকটি দেশের রাজা রানী, সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ অনেক নেতাকেই দেখা যায়। পোপকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে জড়ো হন 2 লাখের বেশি ভক্ত ও সমর্থক। পোপের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছিলাম। এসব সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। পোপ ফ্রান্সিস ছিলেন সাধারণ মানুষের কাছে অতি প্রিয়। আমরা নতুন একজন পোপ পাবো, তার আদর্শ নিয়েই সামনের পথ চলা হবে। বিগত দিনের সকল পোপের মধ্যে ফ্রান্সিস ছিলেন আলাদা, তাকে শ্রদ্ধা জানাই। আমরা প্রত্যাশা করি তিনি পরপারে ভালো থাকবেন। এই শোক আমাদের বহুদিন বয়ে বেড়াতে হবে। আমরা এখানে তাকে সম্মান জানাতে এসেছি, কারণ তিনি সবসময় বলতেন আমার জন্য প্রার্থনা করতে ভুলবে না। সাধারণ নিয়মের বাইরে গিয়ে রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায় একটি সাধারণ কবরে চিরনিদ্রায় শায়িত হবেন পোপ ফ্রান্সিস, যেখানে শুধু একটি নাম লেখা থাকবে, ফ্রান্সিসকাস। 88 বছর বয়সে মৃত্যুবরণ করা এই পোপ নিজের অন্তিম যাত্রার রীতিনীতি নিজেই নির্ধারণ করেছিলেন। ভ্যাটিকানে আনুষ্ঠানিকতা শেষে এরই মধ্যে রোমের সান্তা মারিয়া মেজর বাসিলিকায় নেওয়া হয়েছে পোপের মরদেহ। রাস্তার দুপাশে শেষ বিদায় জানাতে ঢল নামে হাজার হাজার মানুষের। কাকলি আখতার, সময় সংবাদ। আগামী বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতার চেয়ে বড় চ্যালেঞ্জ হবে 57টি খাল নালায় পড়ে প্রাণহানি ঠেকানো। অরক্ষিত হওয়ায় সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত 8 বছরে মারা গেছেন 11 জন। এরই মধ্যে সিডিএ ও সিটি কর্পোরেশন স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মাণ করছে সুরক্ষা দেয়াল। নূরজামাল আপিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। নগরীর 41টি ওয়ার্ডের 57টি খাল ও ছোট বড় নালায় চলছে জলাবদ্ধতা নিরসনে নির্মাণ কাজ, কিন্তু উভয় পাশে নিরাপত্তা দেয়াল না থাকায় আতঙ্ক আর ভয়ে চলতে হয় পথচারীদের। জলাবদ্ধতা প্রকল্পের সাথে যারা জড়িত ওনাদেরও দায়বদ্ধতা আছে। তবে বর্তমান সম্প্রতি আমরা দেখছি যে সিটি মেয়র সিডিএ মিলে বেশ কিছু উদ্যোগে ভূমিকা পালন করেছে। তবে সিডিএ বলছে বর্ষায় প্রাণহানি ঠেকাতে তাদের দায়িত্বে থাকা 36টি খালের মধ্যে 19টিতেই ইতিমধ্যে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। এই যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে ড্রেন এবং খালের পাশে, ফেন্সিং দিয়ে আমরা রোধ করব। এদিকে বর্ষা মৌসুমকে সামনে রেখে 57টি খালের উভয় পাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করছে সিটি কর্পোরেশন। নগরীকে 6টি জোনে ভাগ করে 6 জন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে দায়িত্ব। তারা সেখানে সর্ট আউট করছে, তাদের আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে। অ্যাকর্ডিং টু রিপোর্টস আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। 2017 সাল থেকে এ পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে 11 জনের। গত 1 সপ্তাহ আগে এই হিজলা খালে পড়ে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়। এরপর থেকে জলাবদ্ধতা প্রকল্প চলমান থাকায় এই খালটির মতো নগরীর 41টি ওয়ার্ডের খালগুলোতে এরকম বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে ব্রিফ করছেন জামায়াত নেতারা। সরাসরি যাচ্ছে সেখানে, মত বিনিময় করছি। আমরা খুব তাড়াহুড়া করছি না, এই জন্যে যে বিষয়গুলো পটেনশিয়ালি বেরিয়ে আসা উচিত এবং একটা সিগনিফিক্যান্ট রিফর্ম যাতে হতে পারে, আমরা সেই লক্ষ্যকে অর্জন করতে চাচ্ছি। যারা ঐকমত্য কমিশনের যারা আছেন তারাও অত্যন্ত ধৈর্য সহকারে এই আলোচনা করছেন এবং তাদেরও লক্ষ্য একই রকম যে আমরা ঐকমত্যের ভিত্তিতে জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় রিফর্ম যেটি সেখানে আমরা পৌঁছতে পারি। আজকে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে। কিছু কিছু বিষয়ে আমরা একমত হতে পেরেছি, কিছু কিছু বিষয়ে আমরা নিজেরা প্রস্তাব দিয়েছি, সেটা ওনারা বিবেচনার জন্য সেটা কনসিডার করছেন। কিছু কিছু বিষয়ে আমরা আরও আলোচনা প্রয়োজন, সেই জন্য এটাকে আমরা পেন্ডিং করেছি, রেফার করেছি ফর দ্য নেক্সট ডে, যেদিন আমরা আবার ডিসকাশন করব। যে কয়েকটি বিষয়ে আমরা একমত হয়েছি তার ভিতরে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী 2 বারের বেশি একই পদে থাকতে পারবেন না। এর মানে হচ্ছে
কোনো প্রধানমন্ত্রী কনজিউটিভ 10 ইয়ার্স এবং এর থাকতে পারবেন এবং এরপরে আর কন্টিনিউ করতে পারবেন না। 2 নম্বর, আমরা একমত হয়েছি যে আমরা আর্টিকেল 71 যেটা আছে, আর্টিকেল 70 যেটা আছে, সেখানে আমরা কিছু অ্যামেন্ডমেন্ট সহকারে ওনাদের প্রস্তাবনার সাথে আমরা একমত হয়েছি। সেটি হচ্ছে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে, অর্থ বিল বা বাজেট অনুমোদনের ক্ষেত্রে এবং আস্থা ভোট যেটা আছে সে আস্থা ভোটের ক্ষেত্রে, এই 3টি বিষয় ছাড়া বাকি যে কোনো বিষয়ে একজন সংসদ সদস্য যে কোনো দলের মতের এবং স্ট্যান্ডের বিপরীতেও ভূমিকা রাখতে পারবেন। আমরা একমত হয়েছি নীতিগতভাবে যে ন্যাশনাল এনসিসি যেটা করা হয়েছে, ন্যাশনাল কনস্টিটিউশনাল যে কাউন্সিল হয়েছে, এটার সাথে আমরা নীতিগতভাবে একমত হয়েছি, কিন্তু ডিটেলসে পাওয়ার এবং অথরিটির ক্ষেত্রে আরও আলোচনা প্রয়োজন, আরও আলোচনার জন্য সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনের এনডি হলের সামনে থেকে। 1 মাসের মধ্যে মেজর সিনহা হত্যা মামলা শুনানি শেষ করার আহ্বান জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। শুনানি শেষে 7 দিনের মধ্যে ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর ফাঁসি কার্যকরের দাবিও জানান অ্যাসোসিয়েশনটির সদস্যরা। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর টুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। তাদের অভিযোগ, বিচারিক কার্যক্রমের উপর এখনও প্রভাব খাটাচ্ছে পলাতক ফ্যাসিবাদীরা। এ সময় বৈষম্যহীন ন্যায় বিচারের দাবি জানান তারা। শুধু মেজর সিনহা নয়, এ পর্যন্ত ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চান অ্যাসোসিয়েশনের সদস্যরা। এ সময় আইন উপদেষ্টার সমালোচনা করে তারা জানান, সিনহা হত্যা মামলার রায় এদিক সেদিক করতে কারো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। পরিবর্তিত পরিস্থিতিতে কেউ কেউ সশস্ত্র বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তারা। কেউ বলছে না যে হলো আজকে আইন মন্ত্রণালয় দুর্নীতিগ্রস্ত করি এই 5th আগস্টের যে বিপ্লব, এই যে ফাঁসির রায়টা আছে এটা যদি বহাল থাকে 7 দিনের মাথায় ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসির যে দণ্ডাদেশ, এই দণ্ডাদেশটা হচ্ছে কার্যকর করতে হবে। আমরা বিশ্বাস করি যে হলো বাংলাদেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং এই দেশের প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাবে। যে বা যারা জনগণকে, সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে আমাদের অ্যাসোসিয়েশন পক্ষ থেকে একদম ক্লিয়ার কাট কথা যে আপনি সেখানে স্টপ, সেনাবাহিনী ফেরত চলে যায় তার ব্যারেকে। কালকে যে দেশের আইন শৃঙ্খলা অবনতি হবে সেটার দায় আপনাকে নিতে হবে। নিয়মিত যাতায়াত গুলশান বারানির 5 তারকা হোটেলে ব্যবহার করেন 1.5 লাখ টাকার ঘড়ি। 6 বছরের ব্যবধানে অন্তত মানি লন্ডারিং করেছেন 22 কোটি টাকা, আর অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রায় 4 কোটি টাকা। এমন অভিযোগ এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রাশেদ আলমের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি উঠে আসায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাশেদুল আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী। ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন। ডাচবাংলা ব্যাংকে রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ 10 কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানের নামে দুদক। বেরিয়ে আসে 50,000 টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ। ব্যবহার করতেন 1.5 লাখ টাকার ঘড়ি। অন্তত 22 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি। শেয়ার বাজারে আছে প্রায় 4 কোটি টাকার বিনিয়োগ। বসুন্ধরা আবাসিক এলাকায় 4 কাঠা জমি কিনে 6 তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল। স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ 60 লাখ টাকার বেশি। এই দম্পতির বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় 2টি মামলা করতে যাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদারদের যোগসাজশে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের। পার্সেন্টেজের ভাগ নিচের থেকে উপর পর্যন্ত যায়, এটা একটা বড় কারণ, এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আতাত করে ফেলে। দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায়, এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায়, তাহলে কিন্তু এই প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
অভিযুক্ত রাশেদ স্ত্রীসহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরে বন বিভাগের জমি উদ্ধারে অভিযান চালায় যৌথ বাহিনী। সকালে শ্রীপুর উপজেলার তালতলি পেলাইদো সাইটালিয়া গ্রামে যৌথ বাহিনীকে সঙ্গে নিয়ে অভিযানে যায় বন বিভাগ। এ সময় অবৈধভাবে গড়ে তোলা 56টি বসত বাড়ি ও স্থাপনা উচ্ছেদ করা হয়। দখলমুক্ত করা হয় 4 একর বনভূমি। কর্মকর্তারা জানান, গত বছরের 5 আগস্টের পর এই অঞ্চলের বনভূমি দখল করে অনেক স্থাপনা গড়ে তোলা হয়েছে। নির্বিচারে কাটা হয়েছে বনের গাছপালা। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে বাকি বনভূমিও দখলমুক্ত করা হবে। পাঁচ আগস্ট পরবর্তীকালে যে সকল স্থাপনা অবৈধভাবে বনভূমিতে নির্মিত হয়েছে গাজীপুর জেলার সে সকল স্থাপনা উচ্ছেদকল্পে এই অভিযানটি চলমান থাকে। কালিয়াকৈর এবং শ্রীপুরের আগে ইজ্জতপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছিল। ভবিষ্যতেও বন বিভাগ যদি তাদের প্রয়োজন মতো তারা যেখানে অবৈধ স্থাপনা মনে করবে সেখানে আমরা উচ্ছেদ অভিযান, তাদের অনুরোধে আমরা আবার উচ্ছেদ অভিযান পরিচালনা করব। নতুন গাড়ির চেয়ে রিকন্ডিশন গাড়ির নিবন্ধন ফি ও ভ্যাট বেশি। মালিকানা বদলেও রয়েছে বড় অঙ্কের বৈষম্য। এই দ্বৈত রেজিস্ট্রেশন নীতি দূর করা উচিত বলে মনে করে পুরান গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডা। আর সাধারণ মানুষের পরিবহন ব্যয় কমিয়ে রাজস্ব আদায় বাড়াতে মাইক্রোবাস ও হাইব্রিড গাড়ি আমদানিতে শুল্ক কমানোর দাবি তাদের। উদ্যোক্তাদের দাবি, কৃষক পর্যায়ে সুলভে পিকআপ পৌঁছে দিতে পারলে দিন শেষে সুবিধা পাবেন কৃষি পণ্যের ভোক্তারা। এই যে জীবন বাঁচাতে ছুটে চলেছে যে অ্যাম্বুলেন্স, জরুরি সেবা নিশ্চিত করা সেই গাড়ি আমদানিতেও দিতে হয় 15% ভ্যাট, যা প্রত্যাহার করা দরকার বলে মনে করে পুরান গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিটা। অ্যাম্বুলেন্স একটা লাইফ সেভিং, এটার উপরে আমরা মনে করি ভ্যাট থাকাটা যৌক্তিক নয়। শনিবার রাজধানীর বিজয়নগরে এক হোটেলের সংবাদ সম্মেলনে সংগঠনটি তুলে ধরে নতুনের চেয়ে পুরান গাড়ির নিবন্ধন ফি বেশি। এমনকি ব্র্যান্ড নিউ গাড়ির মালিকানা বদলে কোনো ফি না থাকলেও পুরান গাড়ির ক্ষেত্রে দিতে হয় 24 থেকে 47,000 টাকা। এটা কিন্তু একটা চরম বৈষম্যমূলক যে একটা নতুন হচ্ছে একটা রিকন্ডিশন গাড়ি কিংবা ইউজ গাড়ির রেজিস্ট্রেশন ফি বেশি। এটা কেউ বিশ্বাস করবে না, কিন্তু এটা বাস্তব। অতএব এটা অত্যন্ত আপত্তিকর। এটা আমি মনে করি যে কোনো মধ্যে হতে পারে না। এই বিষয়টি জরুরি ভিত্তিতে যেন সরকার বিবেচনা করে। ব্যবসায়ীরা বলছেন, পিকআপ আমদানিতে শুল্ক হার কমিয়ে কৃষক পর্যায়ে তা পৌঁছে দিতে পারলে কৃষি পণ্যের ব্যয় কমতির সুবিধা পাবেন ভোক্তারা। ফার্মার সে নিজেই কিন্তু এই পিকআপটা যদি সহজলভ্য হইতো, সে নিজেই কিন্তু গাড়ি নিয়ে পিকআপে করে কিন্তু আমাদের কারণ বাজার চলে আসতো। সারা বাংলাদেশের জন্য আমি বলবো এটা বদলিক ঘটবে, একটা বিপ্লব ঘটবে। হাইব্রিড গাড়ির শুল্ক হ্রাস ও মাইক্রোবাসের সম্পূরক শুল্ক কমালে একদিকে যেমন পরিবহন ব্যয় কমবে সাধারণ মানুষের, তেমনি রাজস্ব আদায় বাড়বে বলেও দাবি তাদের। হাইস কিংবা ওই সাইজের এটাকে কিন্তু পাবলিক ট্রান্সপোর্ট হিসেবে ঘোষণা করা হয়েছে বাজেটে। এতে সম্পূরক শুল্ক থাকার কোনো কারণ থাকতে পারে না, কারণ এটা কোনো বিলাসী গাড়ি না। যে তারা যদি রাজস্ব পেতে চান তাহলে মানুষকে কিনতে দিতে হবে। নতুন গাড়ির নামে দেশের অটোমোবাইল খাতে সিন্ডিকেট গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছে সংগঠনটি। মনোপলি করলেই কিন্তু আপনার পকেট থেকে টাকা নেবে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। যুগ পাল্টায়, বদলে যায় প্রযুক্তি, তারপরও ইতিহাসের সাক্ষী হয়ে টিকে থাকে অনেক কিছুই। তেমনি এক প্রযুক্তি টিএনটি সার্ভিস বা ল্যান্ডফোন। হারিয়ে যেতে বসা এই সেবার প্রয়োজন অনেকাংশেই ফুরিয়েছে আধুনিকতার ভিড়ে। যে অল্প কটি জায়গায় ল্যান্ডফোন সার্ভিস টিকে আছে, সেখানেও নিরবচ্ছিন্ন সেবা দিতে পারছে না এক সময়ের যোগাযোগের অন্যতম এই মাধ্যমটি। স্বাস্থ্যসেবা, সম্প্রচার সেবা থেকে শুরু করে সরকারি বেসরকারি বহু অফিসে ভোগান্তি পোহাতে হচ্ছে ব্যবহারকারীদের। শিফাত সাগরের ছবিতে মনির হোসেনের রিপোর্ট। একসময়ের পরিচিত এই শব্দ এখন শুনতে পাওয়া যায় কালে ভদ্রে। একটা সময় যোগাযোগের জনপ্রিয় মাধ্যম টেলিফোন ছিল ঘরে ঘরে, তবে কালের বিবর্তে আজকের চিত্রটা ভিন্ন। বর্তমানে মুঠোফোন জীবনের এতটাই অবিচ্ছেদ্য যে সেই দাপটে যেন হারিয়ে গেছে ল্যান্ডলাইন টেলিফোন। তবে এই সেবা নিশ্চিহ্ন হয়ে গেছে তেমনটা বলার সুযোগ নেই, যে কারণে বিভিন্ন সরকারি বেসরকারি অফিস, হাসপাতাল, রেস্তোরাঁ সহ অনেক বাসাবাড়িতে এখনও ব্যবহৃত হয় ল্যান্ডলাইনের এই টেলিফোন।
তবে ব্যবহারকারীর সংখ্যা কমলেও ভোগান্তি কমেনি। কদিন পরপরই বিচ্ছিন্ন হয়ে যায় টিএনটি লাইন, ফলে বিপাকে পড়তে হয় গ্রাহকদের। অভিযোগের পর লাইন ঠিক করা হলেও দু একদিন না যেতেই আবারও একই ভোগান্তি। এই যেমন রাজধানীর হাতিরপুল, বাংলা মোটর, কাঁঠালবাগান এলাকার ব্যবহারকারীরা এই ভোগান্তিতে পড়ছেন নিয়মিত। মূল সমস্যাটা হচ্ছে ভিউয়ার্সরা আমাদের সাথে কোনো ধরনের কমিউনিকেশন করতে পারে না। আরেকটা সমস্যা হয়, রিপোর্টাররা যখন লাইভে থাকে তখন আমাদের প্রোডাকশন টিম এবং আমাদের প্রেজেন্টার ওই টাইমে ওনার সাথে কিন্তু কমিউনিকেটটা কিন্তু করতে পারে না। প্রতিবারই ওনাদের কাছ থেকে আমরা আশ্বাস পাই যে স্থায়ী সমাধান হয়ে যাবে, আমরা করছি, দেখছি, কিন্তু তারপরেও তো আমরা এই প্রবলেম আমরা ফেস করছি রেগুলার বেসিসেই। এটার উপরে বেস করে আমাদের যেমন রাতের যে পেশেন্টগুলো বা দিনে 24 ঘন্টা যে পেশেন্টগুলো কল দেয় হটলাইনে, কিন্তু সেই হটলাইনটা যদি আমাদের ব্যাহত ঘটে তাহলে আমাদের সার্ভিস দিতেও সমস্যা হয়। আমরা প্রায় তাদের সাথে যোগাযোগ করি, ওনারা বিভিন্ন কজ দেখান যে ওনাদের লাইন কেটে দিচ্ছে বা আদার্স আরও টেকনিক্যাল প্রবলেম আছে, তো ওনারা দেখে ওই আপনার সমাধান করার চেষ্টা করেন। বারবার সংযোগ বিচ্ছিন্নের কথা স্বীকার করে বিকল্প হিসেবে স্থায়ী সমাধানের কথা জানায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড BTCL। কর্তৃপক্ষ জানায় অপটিক্যাল ফাইবারের মাধ্যমে টেলিফোন ও ইন্টারনেট সেবার স্থায়ী প্যাকেজ নিয়ে কাজ করছেন তারা। কিছু কারণ আছে হচ্ছে আপনার এখানে মানে চুরি জাতীয় জিনিসপত্র হয়, আমাদের আন্ডারগ্রাউন্ড কেবল আছে, অনেক সময় সিটি কর্পোরেশন থেকে আমরা পারমিশন পাই না, কিন্তু গ্রাহকের অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুত সমাধানের জন্য এটা ওভারহেড করে আমরা লাইনটা চালু করে দিই, যাতে গ্রাহক কোনো আমাদের টেলিফোন সেবাটা বঞ্চিত না পায়। যে গ্রাহকের সমস্যার সম্মুখীন হচ্ছে ওনারা যদি আমাদের সাথে যোগাযোগ করে তাহলে আমরা ওনাদের কপারের পরিবর্তে বর্তমান যে দ্রুতগতির যে ইন্টারনেট, টেলিফোন প্লাস ইন্টারনেট, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো। এছাড়া সারা দেশে গ্রাহকদের উন্নত সেবা দিতে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি গঠন করেছে র্যাপিড রেসপন্স টিম, যারা সংযোগ ভোগান্তি নিরসনে দিনরাত সেবা দেবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। শনিবার এমন খবর প্রচার করে দেশটির বিভিন্ন গণমাধ্যম। ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবর, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালায় পাকিস্তানের সেনাবাহিনী। পাল্টা জবাব দেয় ভারতও। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক বলে আখ্যা দেন ট্রাম্প। বলেন তারা নিজেরাই এই সংকট মিটিয়ে নেবে। কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো, আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও, তারা নিজেরাই সমাধান বের করে নেবে। সংকট সমাধানে মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দূতাবাসের মাধ্যমে কঠিন সময় উভয় পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি করতে চায় তেহরান। এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয় পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকার তেহরানের রয়েছে বলেও মনে করেন তিনি। পেহেলগামে হামলার ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত বলে জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এ সময় ভারতের সমালোচনা করে বলেন, বিশ্বাসযোগ্য তদন্ত কিংবা যাচাইযোগ্য প্রমাণ ছাড়াই ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ করে আসছে ভারত। আর কাশ্মীরে হামলার ঘটনার সত্যতা বের করতে আন্তর্জাতিকভাবে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। এদিকে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলোয়াল ভুট্টো বলেছেন, সিন্ধুতে হয় পানি, না হয় ভারতীয়দের রক্ত বইবে। তার এই বিতর্কিত মন্তব্যের জেরে দুই দেশের উত্তেজনা আরো তীব্র আকার ধারণ করেছে। এর মধ্যেই শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জল শক্তি মন্ত্রী CR পাটিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, এজন্য ব্যবস্থা করছেন তারা। এর মধ্যে সিন্ধু পানি চুক্তির প্রধান পর্যবেক্ষক বিশ্বব্যাংককে না জানিয়ে ভারত এ সিদ্ধান্ত নিয়েছে বলে উঠে আসে দ্য হিন্দুর প্রতিবেদনে। তবে ভারতীয় এক কর্মকর্তার দাবি, পাকিস্তানকে আগেই জানিয়ে দেয়ায় বিশ্বব্যাংককে জানানোর কোনো প্রয়োজন নেই। নাদিম মারজান, সময় সংবাদ। সাগরিকা টেস্টকে সামনে রেখে চট্টগ্রামে প্রথমবারের মতো অনুশীলন করেছে বাংলাদেশ। এই টেস্ট জিততে ব্যাটসম্যানদের বাড়তি দায়িত্ব নিতে বললেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী অনিক। চিন্তিত নন মুশফিকের অফ ফর্ম নিয়ে। অন্যদিকে সিলেট থেকে চট্টগ্রামের কন্ডিশন আলাদা মানলেও জয় ভিন্ন অন্য কিছুই ভাবছে না জিম্বাবুয়ে। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস।
ঘরের মাঠে জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্য নিয়ে টেস্ট সিরিজ শুরু করেছিল টাইগাররা। উল্টো হার দিয়ে সিরিজ শুরু করতে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। সিলেটে 2 টেস্টের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে যায় জিম্বাবুয়ে। সেই কারণে চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর নাজমুল হোসেন শান্ত বাহিনী। প্রথম ম্যাচ হেরে বাংলাদেশের সামনে এখন মান বাঁচানোর লড়াই। তাই সাগরপাড়ের স্টেডিয়ামে দুপুরে অনুশীলনে নেমে তপ্ত রোদেও ছিল সবাই সিরিয়াস। যে কোনোভাবেই বাঁচাতে হবে সিরিজকে। প্রায় 2 বছর পর দলে ফিরেছেন এনামুল হক বিজয়, একই সাথে দলে জায়গা পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। সিলেটে ব্যাটে বলে নতুন বলের পারফরমেন্স ভুগিয়েছে দলকে। টপ অর্ডার ব্যাটসম্যানরা পারেনি দলকে ভালো শুরু এনে দিতে, পেসাররা পারেনি কোনো ইনিংসে দ্রুত উইকেট নিতে। তবে টপ অর্ডারের ভোগান্তি এখন সবচেয়ে বেশি দৃশ্যমান। প্রায় 3 বছর ধরে উদ্বোধনী জুটিতে 17 রান পায় না বাংলাদেশ। সবশেষ 13 ইনিংসে 50 রানের জুটিও করতে পারেনি ওপেনাররা। ঘুরে দাঁড়ানোর অভিযানে তাই টপ অর্ডার ব্যাটসম্যানদের বড় দায়িত্ব নিতে হবে বলে সংবাদ সম্মেলনে এসে উইকেট কিপার ও ব্যাটসম্যান জাকের আলী অনেক জানান, আমরা ব্যাটিংয়ে স্ট্রাগল করছি। ব্যাটিং খারাপ হওয়ার কারণেই সংগ্রাম করছে দল। জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিং মূল ফোকাস থাকবে বলে জানান তিনি। সিনিয়ররা যাবেন, স্বাভাবিক ইয়াং প্লেয়ারদের আসতে একটু অ্যাডজাস্ট করতে টাইম লাগতে পারে, এটা স্বাভাবিক। তো আমার কাছে মনে হয় এটা কয়েকদিন সময় লাগবে। হারা তো যে কোনো কারোর কাছেই হারা যায়, বাট আমার কাছে মনে হয় যে আমাদের প্রসেসটা ঠিক থাকা উচিত। যার সাথেই খেলি ব্যাটিংয়ের জন্যই ম্যাচটা স্ট্রাগল করতে হয়েছে। সো অবশ্যই ফোকাস থাকবে যেন ব্যাটিংটা ভালো হয়। এদিকে প্রথম টেস্টে জিতে অনেকটা ফুরফুরে মেজাজে থাকা জিম্বাবুয়ে দলও সেরে নিয়েছে অনুশীলন। সিলেটের থেকে চট্টগ্রামের কন্ডিশন ভিন্ন, চ্যালেঞ্জ মেনে নিয়েই জয় ভিন্ন, অন্য কিছু ভাবছে না জিম্বাবুয়ে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে 28 এপ্রিল শুরু হবে দ্বিতীয় টেস্ট। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জুন জুলাইয়ে আসছে ইসলামী জোট। সরকার রাষ্ট্রপতির মেয়াদ 4 বছর করার পক্ষে নয় জামায়াত, একমত দ্বিপক্ষ সংসদে। সংস্কারের সুযোগ হাতছাড়া না করার আহ্বান আলী রিয়াজের। প্রধান উপদেষ্টার মামলা বাতিল হলে বিএনপি নেতাকর্মীদের কেন নয় প্রশ্ন রিজভির। সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র রুখতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান নেতাদের। পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় মানুষের ঢল। শ্রদ্ধা জানালেন ডক্টর ইউনুস সহ বিশ্ব নেতারা। 100 বছর পর ভ্যাটিকানের বাইরে সমাহিত হচ্ছেন প্রথম কোনো ধর্মগুরু। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।